আমরা এখন চলে যাব আমাদের আজকের ঘটনায় এবং আজকের যে প্রথম ঘটনাটি সেই ঘটনাটি আপনাদের সামনে আমি এখন পড়ে শোনাচ্ছি। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আবরার শাহরিয়ার অভি বলছি রাঙামাটি থেকে। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তাই কেমন আছেন জিজ্ঞেস করলাম না। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া অত্যন্ত ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। যাই হোক, চলে যাচ্ছি ঘটনায়। সময়টা ছিল 2019 সালের জানুয়ারি মাস। আমি এবং আমার বন্ধু শাকিল আমরা দুজনে গিয়েছিলাম ঢাকার একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে একটি বিশেষ বিষয় সম্পর্কিত প্রশিক্ষণে। বলে রাখা ভালো, আমার বন্ধু শাকিল আগে প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছায়। ব্যক্তিগত কারণে এবং ব্যস্ততায় আমি তার 2 দিন পর যোগ দেই। আমি রাঙামাটি থেকে রাত 8টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হই এবং পরদিন সকালে প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে পৌঁছাই। প্রথম দিন ছিল, তাই সকালবেলা অফিস ভবনে আমার নাম জমা দিয়ে সেদিনের মতো সকলের সাথে প্রশিক্ষণ ক্লাস শেষ করলাম। দুপুরের খাবার সবাই একসাথেই খেলাম এবং বিকেলবেলা বন্ধুদের সাথে নিয়ে চারপাশটা দেখতে বের হলাম। প্রশিক্ষণ কেন্দ্রটি ছিল প্রায় 5 একর জায়গার উপর। বিশাল প্রশাসনিক ভবন, প্রশিক্ষণ ভবন, পুরুষ হোস্টেল, মহিলা হোস্টেল ও একটি মসজিদ। চারপাশটা ঘুরতে ভালোই লাগছিল। তবে আমাদের পুরুষ হোস্টেলটি ছিল খুবই পুরনো 5 তলা ভবন। দেখলেই বোঝা যায় অনেক আগের তৈরি বিল্ডিং। সারাদিন ক্লাস ঘোরাঘুরি করে ক্লান্তই ছিলাম, তাই রাতের খাবার খেয়ে সবাই যার যার রুমে ঘুমাতে গেলাম। আমি এবং আমার বন্ধু শাকিল দুজনেই রুম পড়েছিল একসাথে, 4র্থ তলায় 411 নম্বর কক্ষ। রুমে ছিল 2টো আলাদা বিছানা, একটি টেবিল, একটি চেয়ার এবং একটি বাথরুম সংযুক্ত। আমি এবং আমার বন্ধু যে যার বিছানায় শুয়ে পড়লাম। প্রশিক্ষণ কেন্দ্রের হোস্টেলে এটি আমার প্রথম রাত। ঘড়িতে রাত তখন 12টা অতিক্রম করেছে। হঠাৎই আমার কেন জানি মনে হলো কেউ দরজায় নক করছে। অন্ধকার রুম, কান পেতে স্পষ্ট শুনতে পেলাম কেউ দরজায় টুকটুক করে হাত দিয়ে নক করছে। যদিও এত রাতে হোস্টেলে কেউ জেগে থাকার কথা না, আর দারোয়ান থাকে নিচতলায়, তবু আমি জিজ্ঞেস করলাম, কে 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 নক করছে? দেখলাম কোনো সারা শব্দ নেই। কিছুক্ষণ পর শুনি আমার মাথার উপরের ছাদে কেউ দৌড়াদৌড়ি করছে। কারো পায়ের দৌড়ানোর শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। আমি কিছুটা ভয় পেয়ে আমার বন্ধুকে ডাকলাম, শাকিল, 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 তুমি কিছু শুনতে পাচ্ছ? শাকিল উত্তরে বলল, শুনছি, চুপ করে শুয়ে থাকো, কোনো কথা বলার দরকার নেই। আমি তার কথা শুনে চুপচাপ শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঠিক একইভাবে দরজায় নক করার শব্দ শুনি, কিন্তু না, এবারে আর সামনের দরজা থেকে না, এবার শব্দটা হচ্ছে পেছনের দরজায়, যে দরজাটা খুললে শুধুমাত্র 4 তলায় আমাদের রুমের বারান্দায় যাওয়া যায় এবং দরজার ওপাশে কেউ থাকার কথাও না। আমি খুব ভয় পেয়ে যাই। হঠাৎই রুমের ভেতর আকস্মিকভাবে কিছু একটা ওপর থেকে পড়ল। একজন মানুষ ওপর থেকে লাফ দিয়ে নামলে যেমনটা শব্দ হওয়ার কথা ঠিক তেমনি শব্দ হলো এবং পুরো বিছানাটা যেন সাথে সাথে কেঁপে উঠল। আমি এবং আমার বন্ধু শাকিল দুজনেই অন্ধকার রুমে বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেলাম এবং অদ্ভুত ব্যাপার হলো, আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, কিছু অনুভব করলে? সে আমাকে বলল, তুমি কিছু অনুভব করলে? দুজনের প্রশ্ন এক। আমাদের বুঝতে বাকি রইল না, সামথিং ইজ রং। আমার বন্ধু খুব ভয় পেয়ে তার বিছানা ছেড়ে আমার বিছানায় এসে একসাথে শুয়ে থাকে। সে আমাকে বলে, গত 2 দিন আগে যখন সে আমার আগে এখানে আসে, সে একা একাই ঘুমোতে গিয়েছিল এবং মাঝরাতে ঠিক একই শব্দ শুনেছিল।
আমি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে থাকি। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে টুপ টুপ পানি পড়ার শব্দ ভেসে আসতে লাগলো। ভাবলাম পানির কলটা হয়তো ঠিক মতো বন্ধ করা হয়নি, তাই পানি পড়ছে। কিন্তু ধীরে ধীরে পানি পড়ার শব্দটা যেন বেড়েই চলল। আমার মনে খুব কৌতুক আর খুব ভয় কাজ করছিল। আমি আমার বন্ধুকে বলি, চল ওয়াশরুমে গিয়ে দেখি একটু। কিন্তু সে ভয়ে আতঙ্কিত ছিল, তাই আমি একা একাই উঠে লাইট অন করলাম। ওয়াশরুমের ভেতরে গিয়ে দেখি বাতিটা জ্বালানো, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি বাতি অফ করেই ওয়াশরুমের দরজা লক করে গিয়েছিলাম। যাই হোক, এত কিছু না ভেবে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম এবং দরজাটা খোলার সাথে সাথে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওয়াশরুমের মেঝেতে একটি গলা কাটা মাথা পড়ে আছে এবং বালতির পানিগুলো লাল রক্তাক্ত। মনে হচ্ছে কেউ এখনই মাথাটা কেটে রেখে চলে গিয়েছে। আমার মাথা তখন কাজ করছিল না। আমি চিৎকার করে শাকিল বলে ডাক দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। পরদিন দুপুরে আমার জ্ঞান ফেরে এবং নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে আমার বন্ধু শাকিল, প্রশিক্ষণের আরো দুজন মেম্বার, আমাদের প্রশিক্ষণ অফিসার এবং ওই হোস্টেলের দারোয়ান উপস্থিত ছিলেন। আমার জ্ঞান ফেরার পরেই সবাইকে রাতের ঘটনাটা খুলে বলি। ঘটনা শুনে স্যার বলেছিলেন, এইসব কিছু না, সব হ্যালুসিনেশন। এরপর যে যার মতো চলে যায়। কিছুক্ষণ পর হোস্টেলের দারোয়ান আবার আসে এবং রুমটা পাল্টানোর পরামর্শ দেয়। উনি আজকে 15 বছর এই প্রশিক্ষণ কেন্দ্রে দারোয়ানের কাজ করছেন এবং ওনার থেকে জানতে পারলাম এই রুমটাতে 2015 সালে দুজন মধ্যবয়সী লোক থাকত। তারাও কোন এক প্রশিক্ষণ নিতে এসেছিল। প্রশিক্ষণের 1 সপ্তাহ পর ওই রুমের ওয়াশরুম থেকে একজনের গলা কাটা লাশ উদ্ধার করা হয় এবং অন্যজনকে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হয় হয়তো পালিয়ে যাওয়া ব্যক্তিটি কোনো ধারালো অস্ত্র দিয়ে তার রুমমেটকে গলা কেটে হত্যা করে ওয়াশরুমে রেখে গেছে। তারপর থেকে ওই রুমে যারাই থাকে মাঝরাতে এমন কোনো না কোনো ঘটনা ঘটে থাকে। দারোয়ানের কথা মতো আমরা ঘটনাটি কারোর সাথে শেয়ার করলাম না এবং 10 দিন প্রশিক্ষণের পর নিজ বাড়ি রাঙামাটিতে ফিরে আসি। এই ছিল রাসেল ভাই আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আশা করি ভালো লেগেছে। আবরার শাহরিয়ার অভি, বয়স 22, রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম জেলা। আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে তৎকালীন খুলনা জেলার বাগেরহাট মহকুমার একটি জায়গায়। ঘটনার সঠিক সময়কাল জানা যায়নি, তবে ঘটনাটি ভারত পাকিস্তান দেশ ভাগের কিছু বছর পরে ঘটে। আমি আমার মায়ের কাছ থেকে ঘটনাটি শুনেছি। আমার মায়ের নানুর সাথে ঘটনাটি ঘটেছিল। তিনি পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন। যেহেতু তিনি ধান ব্যবসায়ী ছিলেন, তাই তাকে ধানের মৌসুমে ধান ক্রয়ের জন্য বিভিন্ন হাটে যেতে হতো। তার এ কাজে সহযোগী হিসেবে তার একজন ভাগ্নে ছিল। একদিন তারা দুজন তাদের বাড়ি থেকে পূর্বে অনেক দূরে একটি ধান কিনতে যান। সে হাটটি সন্ধ্যার আগেই উঠে যেত। দুর্ভাগ্যবশত তাদের সেখানে পৌঁছাতে রাত হয়ে যায়। ওখানে গিয়ে তারা হাটের কোনো লক্ষণ দেখতে পেলেন না। নির্জন একটি জায়গা, কিন্তু তারা যেহেতু অনেক দূর থেকে ধান কিনতে এসেছেন, তাই তারা চিন্তা করলেন কাল বিকেলে তো আবার হাট বসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করতে থাকি। ধান বহনের জন্য তাদের বড় ধরনের একটি নৌকা সাথে ছিল। তারা তখন নৌকার ঘাটে বাঁধার জন্য একটি খুঁটি মাটিতে পুঁতে রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। তারা দুজন নৌকার দুপাশে ঘুমায়। মাঝ রাতের দিকে যিনি মামা, তাকে কি যেন একটা দীর্ঘদেহী জন্তু এসে সজোরে নৌকার সাথে চেপে ধরে। তিনি তখনও বুঝতে পারছিলেন না আসলে জন্তুটা কি। তিনি শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই তিনি শক্তিতে পেরে উঠছিলেন না।
না পেরে তিনি প্রচন্ড জোরে গোঙানি দিতে লাগলেন। এতে তাদের ভারী নৌকাও কিছুটা নড়ে উঠছিল। এই শব্দে হঠাৎই তার ভাগ্নের ঘুম ভেঙে যায়। তিনি তার মামাকে ডেকে বলে, মামা কি হয়েছে? তখনই সেই অশরীরীটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু যাবার বেলায় সেটি নৌকার এক মাথা, অর্থাৎ নৌকার শেষভাবে সরু হয়ে উঁচু কাঠ বিশেষ যে জায়গাটা, সেইটা অনেকে গুলোয়ও বলে বোধহয়, কিছুটা ভেঙে দিয়ে যায়। তখন তিনি অর্থাৎ মামা তার ভাগ্নেকে কোনো কথা না বলে সরাসরি নৌকার খুঁটি খুলতে বলে, আর বলে এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। তিনি তার ভাগ্নেকে কিছু বলেননি, বললে সে হয়তো ঘাবড়ে যাবে, তবে তিনি খুবই ভয় পেয়েছিলেন। এরপর তারা বাড়ি চলে আসেন এবং ভয়ের কথা কাউকে না বলে তিনি শ্বশুর বাড়ি দাওয়াত খেতে যান। সেখানে গিয়ে তিনি হাঁসের মাংস খান। মূলত সেখান থেকেই তার অসুস্থতা শুরু হয়। এভাবে অনেক দিন তিনি ভুগতে থাকেন। প্রায় 3.5 বছর পর একজন কবিরাজ তার নাভি থেকে সেই হাঁসের মাংস বের করেন। ততদিনে তার অবস্থা খুব খারাপ হয়ে এসেছিল। তিনি যেহেতু ব্যবসায়ী ছিলেন, তাই তার আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল, যে কারণে তার সমস্ত সর্বস্ব দিয়ে তার নিজস্ব টিনের ঘর ছিল, যা সে সবসময় খুব দুর্লভ ছিল সেই সময়ে। তিনি একদিন সেই টিনের ঘরে শুয়েছিলেন এবং তার স্ত্রী তার শ্বশুরের মৃত্যুর কারণে তাকে দেখতে গিয়েছিলেন। তিনি অসুস্থতার কারণে যেতে পারেননি। তারা সবাই সেদিন আর বাড়ি ফিরতে পারেননি, তাই তিনি একাই বাড়িতে ছিলেন। রাতে ঘুমন্ত অবস্থায় তার টিনের চালে কে যেন হঠাৎ ভীষণ জোরে থাপ্পড় দেয়। ওই বিকট শব্দে তিনি এতটাই ভয় পেয়ে মা বলে জোরে চিৎকার করে ওঠেন যে তিনি হার্ট ফেল করেন এবং তারপরে তিনি মারা যান। পরের দিন সকালে সবাই তাকে এসে মৃত অবস্থায় পায়। তার দাফন কাফন শেষে কিছুদিন পর তার আত্মীয় স্বজনরা আবার কবিরাজের কাছে যান এবং যাবতীয় বিষয় খুলে বলেন। কবিরাজ তাদের বলেন, টিনে থাপ্পড় দেওয়া সেই জন্তুটি যে ছিল, সেই হাটে ধান কিনতে গিয়ে নৌকায় ঘুমন্ত অবস্থায় তাকে চেপে ধরেছিল। আসলে ওখানে আগে একটা শ্মশান ঘাট ছিল। দেশভাগের পর সেখানে আশেপাশে কোনো লোক থাকত না, অনেকদিন পরিত্যক্ত অবস্থায় ছিল, তাই সেখানে শুধু দিনের বেলা অল্প সময় হাট বসত। সেই হাট থেকে এই পর্যন্ত 3.5 বছর জন্তুটি তার পিছু লেগেছিল এবং শেষ পর্যন্ত তাকে নিয়েই ছাড়ল। ঘটনাটা অ্যাকচুয়ালি অনেকটা আগের, যদিও এটা আমার আগে বলাটা উচিত ছিল, কিন্তু ভাইয়া বলি। ঘটনাটা 2010 সালের। তখন ভাইয়া আমি জায়গাটার নামটা স্কিপ করতে চাই। ওই টাইমে আমাদের ভাইয়া পোস্টিং ছিল যে জায়গাটাই, ওই জায়গাতে এই ঘটনাটা কি ঘটে। ভাইয়া আমরা যেখানে যাই সেই জায়গাটাতে একটা ক্যান্টনমেন্ট মূলত তৈরি হচ্ছিল ভাইয়া, তখনও ক্যান্টনমেন্ট পুরোপুরি হয়নি। তো ওই জায়গার ক্যান্টনমেন্টের নিয়ম হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা বাসা থাকবে, মানে কোনো বিল্ডিং বাসা না, ছোট ছোট বাসা সেখানেই থাকবে আর কি। তো ভাই ওরকম একটা বাসায় আমাদের মানে বাসায় আমরা ছিলাম। তো ভাই আমরা যখন ফার্স্ট ওখানে যাই, আমরা মানে ভাই আপনি দেখলে বুঝবেন না যে এটা কোনো ক্যান্টনমেন্ট। ইভেন ওই জায়গাটার মানে ওই স্পেসিফিক করে ওই জায়গাটাকে মানুষ চিনতো হাতিখানা কবরস্থান নামে, ওই জায়গাটাকে চিনতো আর কি। তো ভাই ওই হাতিখানা কবরস্থানটা শুনে আমরা ফার্স্ট, আম্মু বললো যে আমরা কবরস্থানের মধ্যে থাকবো, এটা আবার কেমন। তখন ওই যে অথরিটি ছিল তারা বললো যে না, কোনো সমস্যা হবে না, আপনারা থাকেন। তো ওই টাইমে ভাই আমার কিন্তু 2টা কুকুর ছিল, একটা নাম ছিল জন, একটা স্যানভিয়া, এই ছিল 2টা কুকুর। তো আমি ওদেরকে অনেক ভালোবাসতাম। যাই হোক ভাইয়া ওদের ভালোবাসতাম মানে সেই কুকুরগুলো এখন কোথায়? ভাইয়া ওরাও এই পরিস্থিতির শিকার। আচ্ছা, তাহলে শুনি ঘটনা। আমরা মানে ওই বাসায় যাওয়ার পরে তো স্বাভাবিকভাবে আমার বাবা আমাদের সাথে থাকতো না। তো কাজের জন্য আমাদের মানে কাজের লোকটা একটা লাগে, আম্মু একা কিভাবে সব মানে হ্যান্ডেল করবে। তো অফিসে আম্মু জানালো যে আমার একটা কাজের লোক দরকার। তো অফিস থেকে বললো যে ঠিক আছে, আপনারা তো নতুন আসলেন, আমরা নেক্সট দিন আপনাদের জন্য কাজের লোক পাঠিয়ে দিব। আমরা ওখানে গিয়েছিলাম, আমি, আমার মামা আর আমার নানু, আমরা এই 4 জন আমরা সেখানে মানে আর কি ফার্স্টে যাই। তো যাওয়ার পর ভাই প্রথম রাতটা আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি। তো সেকেন্ড রাতে যেটা হয় যে আমার মামা আপনার রাতে ঘুমিয়ে আছে, হঠাৎ করে আমার মামা ফিল করে যে
আমার মামার পাশে কেউ একজন মানে দাঁড়ানো। মামা ভাবে যে হয়তো নানু ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য ভাবে দাঁড়িয়ে আছে, বাট সে স্থির দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। মামা তারপরে উঠার পরে তাকে মানে অবয়বটা পুরো আমার নানুর মতোই ছিল। তাকে বলে যে আব্বা আপনি কি কোথাও যাবেন? কোনো কথা বলে না, কিছু করে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। তো মামা আবার সেকেন্ডবার আব্বা বলে ডাকতে পিছন থেকে নানুর সাউন্ড আসে। নানু বলে যে কি ব্যাপার, তুমি ডাকছো কেন? তখন মামা বিষয়টা আমলে নেয় না যে কি ব্যাপার, ওটা হয়তো চোখের ভুল। তো ওই রাতটা ভাবে চলছে, এটা ভাইয়া সেকেন্ড রাত। আর তৃতীয় দিনের বেলায় ভাইয়া আমাকে নতুন স্কুলে ভর্তি করালো। তো ওখানে আমি স্কুলে চলে যাই। তো বাসায় আমার আম্মু একা, স্কুলে আমাকে আমার নানু আর মামা রাখতে যায়, আর বাসায় আমার আম্মু একা। তো ভাইয়া প্রায় আপনার 10টা বা 11টার সময় একজন আমাদের বাসায় নক করে আমার আম্মু দরজা খুলে একটা মহিলাটা বলে যে আমি এখানে কাজ করার জন্য আসছি, আমাকে ক্যান্টনমেন্ট থেকে পাঠাইছে, তো আপনি বলেন কি কি কাজ করা লাগবে। আম্মুর জিনিসটা অদ্ভুত লাগলো ভাইয়া, যে হুট করে এসে পরিচয় না জেনে হঠাৎ বাসার মধ্যে ঢুকে যাচ্ছে। তা আম্মু আর কিছু বললো না। ভাইয়া আমি আমার বাসার বর্ণনাটাকে একটু দিব। আমার বাসাটা ভাইয়া মানে একটা বাসা থেকে আরেকটা মানে বাসার দূরত্ব, মানে আপনি দাঁড়িয়ে থেকে মনে হয় দূরবীন দিয়ে দেখা লাগবে যে এত দূরে। মানে পুরা জায়গাটা ফাঁকা, আর পুরো একটা গ্রামের বাড়ির মতো, উঁচু প্রাচীর ঘেরা। প্রাচীরের মানে আমাদের বাড়ির পিছন দিকে একটা পুকুর ছিল, আর সামনের দিকে একটা বাগান ছিল আর কি। মানে দেখলে ভালোই লাগবে, নিরিবিলি জায়গা একদম। তো তারপর পরে ঘটনায় যাই, আম্মু ওনাকে বাসার মধ্যে ঢুকতে দেওয়ার পরে আম্মুর একটা বিষয় ভাই অদ্ভুত লাগে। মানুষ তো কত রকমেরই পেট রাখে আর কি, তার পেট হিসাবে ছিল ভাইয়া একটা কাক। হ্যাঁ ভাইয়া, একটা খাঁচার মধ্যে একটা কাক ছিল, তার পেট। আমার আম্মু বলে যে এইসব নিয়ে আমি আমার বাসায় অ্যালাউ করবো না। আর ভাইয়া সে যখন আসে, আমাদের কুকুরগুলা কিন্তু বাইরে বাধা থাকতো, কুকুরগুলা কিন্তু ভীষণ রকমের রিয়াক্ট করা শুরু করে। তারা মানে দেখে নাকি মহিলাকে দেখি, সব ওদের দুজনকে দেখি। ওরা মানে পায় না যে শিকল খুলে এসে ওদেরকে অ্যাটাক করে। আমার আম্মু ভাবলো যে হয়তো ওদের ক্ষুধা লেগেছে তাই এরকম করে। তখন ওই মহিলা আবার আমার আম্মুকে বলে যে আপা ওদের তো ক্ষুধা লেগেছে, দেন আমি ওদেরকে খাইতে দিয়ে আসি। পরে ভাইয়া সে নিজেই আমাদের রান্নাঘরে যে খাবার নিয়ে আসলো, আর কুকুরগুলা কিছুতেই ভাইয়া তার হাতের খাবার খেতে যাচ্ছিল না। তো ভাইয়া নর্মাল ডে এর মতো ওখানে কিন্তু ভাইয়া কাজের মহিলারা কিন্তু বাসাতেই থাকতো, এরকম ব্যবস্থাই ছিল। তো সে আমাদের বাসাতেই থাকবে এরকমই কথা হলো। ওই দিন রাতে আমার স্যানভিয়া কিন্তু বাসার মধ্যে থাকতো, আর জন থাকতো হচ্ছে বাসার বাইরে। ভাই সেই দিন রাতে প্রায় রাত আপনার 1টা বা 2টা নাগাদ জন হঠাৎ অনেক মানে চিৎকার চেঁচামেচি শুরু করে। মানে ও আর স্থির থাকতে চাচ্ছে না। আম্মু বারান্দায় এসে জনকে বলে, মানে জন আবার কথা অনেক বুঝতো ভাইয়া, তো জনকে বলে যে তুই চুপ কর, কিছু হয়নি। তো ভাইয়া জন অনেক লাফালাফি শুরু করে, মানে লাফাতে থাকে। এক পর্যায়ে ভাইয়া ওর গলার যে শিকলটা ছিল সেটা খুলে যায়। খুলে ও ভাইয়া দৌড় দেয়। ভাইয়া আমাদের বাসার পিছনে কিন্তু পুরাটা মানে বাসার পিছনে পাঁচিলটা বের হলে কিন্তু ভাই একটা কবরস্থান, সেটা কিন্তু আমাদেরকে আগে কেউ ইনফর্ম করেনি। তো ভাইয়া ও একদম মানে কিভাবে যে ও এত উঁচু পাঁচিল টপ করলো ভাইয়া সেটা বুঝতে পারলাম না। ও একদম পাঁচিল টপকে একদম ওই জঙ্গল মানে বাড়ির পিছনের কবরস্থানে চলে গেছে ওদিকে। আমার আম্মু তো চিৎকার শুরু করে। পরে লোকজন ডাকাডাকি করার পরে মানে ক্যান্টনমেন্ট থেকে লোক আসে যে জন কোথায় গেল, ওকে খুঁজে পাওয়া লাগবে। সকাল হয়ে যায় কিন্তু জনের কোনো খোঁজ পাওয়া যায় না ভাইয়া। ওরা খুঁজতে খুঁজতে হঠাৎ আমাদের একটা পরিচিত আঙ্কেল ছিল, ওই আঙ্কেলের পায়ের কাছে গাছ থেকে কিছু একটা এসে পড়লো। আঙ্কেল পায়ের কাছে তাকাতেই দেখে যে ওটা হচ্ছে আমার জনের মাথা। মানে কেউ আমার জনকে, সরি আমার কান্না পাচ্ছে ওর কথা মনে করে। স্বাভাবিক, খুব স্বাভাবিক। ওর কাটা মাথাটা, ওর বডির কোনো অংশ বিশেষ পাইনি। পরে ওনারা ওই মাথাটা নিয়ে আমাদেরকে এসে দিয়ে যায়। ভাইয়া আমি তো মানে শেষ। ওরা মানে মানুষের মতো ওদেরকে ভালোবাসে। এটা মানুষের পক্ষে করা কিন্তু অসম্ভব, তাই না? একদমই ভাই, এটা মানুষের পক্ষে করা অসম্ভব, সেটা আমরা শুনেই বুঝতে পারছি। আর ভাই যদি মানুষও যদি করে থাকে, অত উঁচু কাঠের গাছগুলার মধ্যে কেন মাথাটা রেখে আসবে? যদি মানুষই করতো সে নিচেই ফেলে দিত। সেখানে ওঠাও তো অনেক মুশকিল আসলে। ভাইয়া তারপরে এটা আমরা স্বাভাবিকভাবেই নিলাম। আম্মু ভেবেছে হয়তো কোনো জঙ্গলিদের কাজ,
হয়তো কোনো সাঁওতালরা তো আবার এগুলো খায়, তো ভাবছে ওরা করার হয়তো কথা না, এরকম করার কথা না। যাই হোক, যাই হোক, এটা মানে আমরা স্বাভাবিক ভাবেই নিলাম। জি। আর একদম ছোট, তো এত কিছু মাথায় আমার ছিল না, আমরা তো যথেষ্ট আপসেট। পরের দিন ভাইয়া সকাল মানে গেল, কোনো সমস্যা হলো না। কিন্তু ভাই আরেকটা অদ্ভুত বিষয় সেটা হচ্ছে ওই যে বললাম যে কাজের মহিলার যে কাকটা, জি জি জি, সেই কাকটা কিন্তু ভাইয়া ওর ঠোঁটগুলা ভাইয়া লাল ছিল। কাকের ঠোঁট লাল, মানে ওই আমার মানে জনের যেদিন মাথাটা নিয়ে আসলো আমাদের, যেদিন মানে ওকে মেরে ফেলা হলো, তারপর থেকে আর ওই দিন কিন্তু কাকের ঠোঁটটা আম্মু ভালো করে লক্ষ্য করে, কাকের ঠোঁটটা লাল ছিল। তার মানে ও রক্তাক্ত কিছু খেয়েছে ওরকম, কিন্তু ও তো খাঁচায় থাকে। হ্যাঁ ভাইয়া, ও খাঁচায় থাকে। আমার আম্মু বলে যে তোমার কাক কি খাঁচা থেকে বের হয়ে কিছু খেয়েছে? বলে যে না, আমার কাক খাঁচাতেই থাকে। তখন আমার আম্মুর জিনিস আসলে অদ্ভুত লাগে। আর ওই মহিলাটারও ভাইয়া কাজকর্মগুলো অনেকটাই অদ্ভুত টাইপের। আচ্ছা। তো ভাইয়া সেই মানে আমাদের বাসায় তো মনে করেন মোটামুটি শোকই চলছে, এইভাবে 2-3 দিন গেল। তো চতুর্থ রাত্রে একদিন মানে আম্মু ঘুমিয়ে আছে, আমি আর আম্মু একসাথে ঘুমাতাম। হঠাৎ করে ভাইয়া যে মাংস যদি কেউ হাড্ডি গুলাকে খায় তাহলে যেরকম একটা মানে সাউন্ড হয় না, ওরকম একটা সাউন্ড হচ্ছে। সাউন্ডটা আসছে আমাদের সিঁড়ির ঘর থেকে। এখন আমার আম্মু আমাকে শুয়ে রেখে ভাবছে যে দেখি কি হচ্ছে। ভাইয়া সেই দিন তখন আমার মানে আম্মু সিঁড়ির ঘরের যে দরজাটা সেটা খুলে দেখলো যে ভাইয়া আমাদের যে কাজের লোক মেয়েটা যে আছে, সে ভাইয়া আমাদের ফ্রিজ থেকে বের করে যে কাঁচা মাংসগুলো আছে সেগুলো বসে থেকে খাচ্ছে, কাঁচা মাংস খাচ্ছে সে। আমার আম্মু তো অবাক। আম্মু বলে যে এই তুমি এসব কি করছো? ওই মহিলাটা বলে যে আপা আমার অনেক ক্ষুধা লেগেছিল। তো ও একদম স্বাভাবিক ভাবে বলছে যে আপা আমার অনেক ক্ষুধা লেগেছিল, সেই জন্য আমি মাংস খাচ্ছি। তখন বলে আম্মু বলে যে কেন, তুমি তো রান্না করাও খেতে পারতা। বলে যে না আপা, আমার কাঁচা মাংস খেতে ভালো লাগে। জিনিসটা আমার আম্মুর একদমই ভালো লাগেনি। পরের দিন আমার আম্মু ইনফর্ম করার পরে লোক আসে, মানে গোয়েন্দারা আসে ইনকোয়ারি করার জন্য। ওকে জিজ্ঞেস করে যে তুমি কি এরকম কিছু করছিলা? তখন ও বলে যে হ্যাঁ, এটা অস্বাভাবিকের কি আছে, আমি তো খেতেই পারি, আমি তো আর অন্য কিছু তো খাইনি, আমি তো মুরগি খেয়েছি, কাঁচা হোক আর যাই হোক খেয়েছি। সে কিছুতেই স্বীকার করতে চায় না। তারপরে আমার আম্মু বলে যে না, ও ভালো হোক মন্দ হোক সেটা আমার আর দেখার বিষয় না, আমি আর ওকে কাজে রাখবো না। আচ্ছা। পরে ভাইয়া ও চলে যাওয়ার সময় আমার আম্মুকে বলে যে আপনি আমাকে তাড়িয়ে দিলেন, আপনি এটা ঠিক করলেন না কাজটা। আমার আম্মুকে বলে। আম্মু বলে যে কেন? বলছে কেন তার উত্তর আমি দিতে পারবো না, আপনি কাজটা ঠিক করলেন না, এর জন্য আপনাকে পস্তাতে হবে। আচ্ছা। এটা বলে সে চলে যায়। পরে ভাইয়া আমার আম্মু বিষয়টা কতটা মানে আমলে নেয় না আর কি, যে কে কি বললো তাতে আমার কি হবে। ওই দিন সন্ধ্যাবেলায় আম্মুর প্রচন্ড রকমের জ্বর আসে। আম্মু তো সিক, এখন বাসায় কেউ নয়, আমি মামা নানু, আমরা কি করতে পারি? যাই হোক, আমরা মানে কোন রকম আম্মুর সেবা যত্ন করি। আম্মুর জ্বর কিছুতেই নামছে না। পরে ডাক্তার ডাকলাম, ইঞ্জেকশন দিল, জ্বর অতটাও কমে না, বাট আম্মু ঘুমাচ্ছে, মানে ঘুমের একটা ইঞ্জেকশন দিয়ে গেল, আম্মু ঘুমাচ্ছে। ওই দিন ভাইয়া রাত প্রায় আপনার 12:30 নাগাদ আমার যে আরেকটা কুকুর ছিল স্যানভিয়া, সেও আপনার জনের মতোই মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমরা স্যানভিয়াকে কিন্তু ছাড়াই রাখতাম, ওকে বাঁধতাম না। ও শুধু মানে অস্থির ভাবে একবার আপনার ছাদে যাচ্ছে, একবার নিচে আসছে, মানে ও স্থির থাকতে পারছে না। তারপরে আমি আবার ওকে খাবার দিলাম যে তুই খা এখানে, যাতে ও একটু চুপ থাকে, কিন্তু ভাই চুপ থাকে না, ও রীতিমতো এই লাফালাফি করতে আসে। ভাইয়া প্রায় আপনার রাত 1টা নাগাদ ওই আমাদের স্যানভিয়া, ও আমাদের যে মেইন গেটটা সেটাকে মানে আচট খামচি দিচ্ছে, ও বের হয়ে যেতে যাচ্ছে ঘর থেকে। তারপরে নানু এসে ওর মাথায় হাত দিয়ে বলে যে কি হয়েছে। ও বারবার ভাইয়া দরজার দিকে ইঙ্গিত করছে যে দরজাতে কিছু একটা আছে। তারপরে আমার মামা ভাইয়া দরজার ওখানে যে ভাইয়া যে আই হোলটা যেটা আছে, আই হোল দিয়ে সে তাকিয়ে দেখে যে দরজার ওই পাশে আপনার একটা বিশাল পাখি কিনা জানি না, পাখির মতো কিছু একটা, কিন্তু আকারে বিশাল বড় একটা কালো রঙের কিছু একটা আই হোলতে দেখছিস। দরজার ওই পাশে বসে আছে। আর আমাদের স্যানভিয়া সেটাকে মানে অ্যাটাক করার চেষ্টা করছে আর কি, দরজা খুলে সে বাইরে যেতে যাচ্ছে ওটাকে অ্যাটাক করার। হ্যাঁ, এটা দেখার পর ভাইয়া আমার মামাও মানে বলছে যে এই বাড়িতে অস্বাভাবিক কিছু একটা আছে,
এখান থেকে আমাদেরকে যত দ্রুত হোক চলে যেতে হবে আপাকে নিয়ে, আপা সুস্থ হলে। নানু এসব বিশ্বাস করে না যে ওগুলা কিছু না, ওটা হয়তো বড় কোনো প্যাঁচা ট্যাচা হবে। তখন মামা বলে এত বড় পাখি কি জীবনে হওয়া সম্ভব? পরে ভাইয়া সাহস করে আমার নানু দরজা খুলে দেখে কিছুই নেই, সবকিছু পরিস্থিতি স্বাভাবিক। কিন্তু আমাদের স্যানভিয়া কিন্তু ভাইয়া ও কিন্তু কিছুতে স্থির থাকে না। সেই দিন ভাইয়া রাতটা পার হলো। পরের দিন মোটামুটি আমার আম্মু সুস্থই, মানে হাঁটাচলা করতে পারছে আর কি। কিন্তু সেই দিন রাতে আমাদের যে স্যানভিয়া ছিল সে আবার মানে অস্থির প্রকৃতির হয়ে গেছে। সে ভাইয়া আমাদেরকে অ্যাটাক করছে, মানে আমাদেরকে যেন চিনতে পারছে না। পরে এমন একটা পরিস্থিতি হলো যে ওকে বাসার মধ্যে আর ধরে রাখা যাচ্ছে না। তখন আমার নানু ওকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে ও কিন্তু ভাইয়া পুরা বাড়িটা মানে লাফালাফি করে চক্কর কেটে বেড়াচ্ছে, চিৎকার করছে শুধু। পরে হঠাৎ করে আমরা কিন্তু ওর শব্দ শুনতে পাচ্ছি, মানে যে ও অনেক চিৎকার করছে, কিন্তু হঠাৎ করে শব্দটা মানে ওর চিৎকারের শব্দটা বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম যে ও হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই আর মানে কিছু বলিনি। তারপরে ভাইয়া তখন প্রায় আপনার রাত 1:30 বাজে, তখন মানে অস্বাভাবিকভাবে সবকিছু নীরব হয়ে যায়। তখন আমার নানু বলে যে কি ব্যাপার, কুকুরটা তো এখানে ছিল, এত নীরব হয়ে গেল, ব্যাপার কি, যাই দেখি। পরে ভাই আমাদের যে পুকুরটা ছিল, পুকুরের ওইদিকে নানু আর মামা মিলে টর্চ নিয়ে যেয়ে দেখে যে পুকুরের ওই পাশে একটা বড়ই গাছ ছিল। বড়ই গাছের পিছন দিকে মানে আগে যেমন মহিলারা আপনার যে গরুর চামড়া বা ধুলে যেরকম একটা মানে ইয়ে হতো, ওভাবে বসে কে যেন কিছু একটা করছে, কোনো কিছু কাটছে বা এরকম। পরে কাছে যে দেখে ভাইয়া একটা, এই যে আমাদের যে কাজের মহিলাটা ছিল ওই রকমই, মানে দেহের গড়নটা ওইরকম, মহিলাটা বসে আমার স্যানভিয়াকে নিয়ে ভাইয়া কিছু একটা করছে। স্যানভিয়া যে খুঁচিয়ে ওর চামড়া গুলাকে মানে দেহ থেকে চামড়া, এটা আমি দেখি, এটা আমার নানু আর মামা দেখেছে। সময়টা কত? তখন ভাইয়া প্রায় আপনার অনেক রাত হয়ে গেছে, 1:30 বাজে। যেহেতু কুকুরটা আমাদের নিজের ফ্যামিলিরই অংশ ছিল, ওই জন্য তারা ছুটে গেছে অত রাত হলেও, মানে একটা টানেই ছুটে গেছে আর কি। পরে দেখে যে ছাগলের চামড়া যেভাবে ছালায় সেইভাবে ওই মহিলাটা নখ দিয়ে খামচে চামড়াটা ছুলাচ্ছে। পরে লাইট মেরে দেখে যে ওটা আমাদের কাজের, ওই যে আগে কাজ করতো সেই কাজের মহিলাটাই, আর পাশে বসে আছে ওই কাকটা। খাঁচার থেকে মানে এমনি ছাড়াই ছিল, কাকটা বসে আছে। বসার পরে আমার নানু তখন তাকে বলে যে তুই এখানে ঢুকলি কিভাবে? বলছে ওই মহিলাটা নাকি নানুকে বলে যে আমার ঢুকার জন্য কোনো রাস্তার দরকার হয় না, আমি সব জায়গা দিয়ে ঢুকতে পারি, এভাবে আঞ্চলিক ভাষায় বলে আর কি। পরে মানে নানুদের সামনে সে ওই কুকুরের ভিতর থেকে ভাইয়া হাত ঢুকে মাংসগুলাকে খামচে বের করে খাচ্ছে ওই মহিলা। এই দৃশ্যটাও দেখতে হলো। তারপর ভাইয়া আমার নানুরা কি করবে, তারা যতই পুরুষ হোক না কেন ভয় তো সবারই একটা থাকে। তারা আর বললো যে যা হওয়ার হয়ে গেছে, স্যানভিয়াকে তো আর আমরা বাঁচাইতে পারলাম না, এখন নিজেরা যাতে সেফ থাকতে পারি এটা আমাদেরকে দেখা লাগবে। তো ভাইয়া তারা আর কথা না বাড়িয়ে সেখান থেকে মানে বাসায় চলে আসে। বাসায় এসে ভাইয়া তারা আমাদের হেড অফিসে ফোন দেওয়ার জন্য ফোন মানে কানেক্ট করার চেষ্টা করে ল্যান্ডলাইনে, ল্যান্ডলাইন আর কাজ করে না। ফোনে ট্রাই করে, ফোনে দেখে নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক বিজি। পরে কোনোভাবে মানে ওই রাতটা আমরা পার করলাম। পরের দিন সকালে নানু অফিসে যে নিজেই বলে যে আমরা হুজুরকে দিয়ে এই বাড়িটাকে বাঁধিয়ে নেব। পরে হুজুরকে নিয়ে আসে। হুজুর এসে পুরা বাড়িটা দেখে বলে যে এই বাড়িতে হচ্ছে শয়তানের নজর পড়েছে এ বাড়িতে। তারপরে আমার মানে শয়তানের নজর এখন কেন পড়লো, এখন হুজুর বলে যে আমার আম্মুর দিকে দোষারোপ করে, বলে যে আমার আম্মু নাকি কোন এক সকালে কোন এক জিনকে নাকি, যে জিনের কোন একটা কাজে ব্যাঘাত ঘটিয়েছে, তার জন্য সেই জিন এসেছে আমার আম্মুর কাছ থেকে প্রতিশোধ নিতে। এখন আমার আম্মু বলে যে আমি তো জীবনে কোনো পিঁপড়াও মারিনি, আমি আবার কিভাবে কোন জিনের মানে ব্যাঘাত ঘটালাম। তখন হুজুর বলে যে ঠিক আছে আমি সব দেখছি। তারপরে ভাইয়া বাঁধানোর যে জিনিসপত্র মানে যা সরঞ্জাম লাগে, ওই দিন সন্ধ্যাবেলায় হুজুর বললো যে আমি সেগুলা নিয়ে একটা মানে আর কি আমি বসবো,
তো জিনকেই সরাসরি জিজ্ঞেস করব যে তুমি কি চাও, ওই শয়তানকে জিজ্ঞেস করবে। তো ভাইয়া ওই এলাকাতে এই জিনিসটা ভাইয়া কথা তো আর ছড়াইতে বেশি সময় লাগে না, এলাকার অনেকে এই কথাটা জেনে গেছে। তখন এলাকার যে অন্যান্য কাজের মহিলারা ছিল তারা বলে এটা নাকি পিশাচিনী, এটা নাকি পিশাচ, আর এটা নাকি অনেক খারাপ জিনিস, যার দিকে একবার নজর দেয় তার নাকি জীবনকে পুরো শেষ করে ফেলে। পরে ভাইয়া হুজুর বললো যে ঠিক আছে আমি দেখবো এটা কত বড় পিশাচ বা কি, আমি সব দেখবো। পরে ভাই সন্ধ্যাবেলায় আমরা ওগুলা নিয়ে বসলো, আমার আম্মুকে এক জায়গাতে মানে আমার আম্মু হুজুরের মুখে মুখে বসালো। বসানোর পরে বিভিন্ন হুজুরের যে দোয়া আছে, যে সূরা আছে সবগুলা বলে মানে দোয়া করলো। আর ভাইয়া হুজুর বললো যে সব বাসার যতগুলো সদস্য আছে সবাই এক জায়গাতে বসবে, বাসার সব মানে পুরো বাসা অন্ধকার রাখতে হবে এবং মানে যাই হোক আমাদের কারো আওয়াজ করা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে। তো হুজুরের কথা অনুযায়ী আমরা তা ফলো করলাম, আমরা সবাই চুপচাপ বসে আছি। আমার আম্মু হুজুরের সামনে, আমার আম্মু ভাইয়া অস্বাভাবিক আচরণ শুরু করে। আমার আম্মু যেন আমি যে মানে ওই দিন সন্ধ্যা থেকে আমার আম্মু অস্বাভাবিক হয়ে যায়, আমি যে আম্মুর মেয়ে, আম্মু আমাকেও চিনে না, মাঝে মধ্যে রুড বিহেভ করে অনেক। তারপরে ওই দিন আপনার 8টা-9টার দিকে হুজুরের সামনে আমার আম্মুকে বসানো হলো। বসানোর পরে আম্মু মানে হুজুর আম্মুকে অনেক দোয়া দুরুস বলে আম্মুর কপালের মধ্যে এভাবে মানে কপালে কিছু একটা টিপ পরাইলে যেরকম হয় ওভাবে হাত দিয়েছিল আমার আম্মুর কপালে। তখন আমার আম্মুকে হুজুর জিজ্ঞেস করে যে তুই এ বাড়িতে কেন আসছিস? তখন ভাইয়া আমার আম্মুর ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে যায়, একটা মোটা একটা কণ্ঠে সে হুজুরকে বলে যে আমি তো শান্তই ছিলাম, তুই কেন আমাকে তাড়ালি? তোর বাড়ির মাংস খেয়ে কি আমি খুব অপরাধ করেছি? এটা হুজুরকে বলে। তখন হুজুর বলে তুই কেন মাংস খাচ্ছিস? তুই এ বাড়িতে মানে এসছিস কি জন্য? অন্য বাড়ি পাসনি? বলছে না, এই বাড়ির আপাটা অনেক সুন্দর, সেই জন্য আমি এখানেই আসছি। মানে আমার আম্মু ভাইয়া দেখতে অনেক সুন্দর ছিল, তো এই জন্য বলছে যে আমার আম্মুকে তার পছন্দ ছিল, সেই জন্য ও এখানে আসছে। তারপরে হুজুর বললো যে তোর কি ওর ক্ষতি করার কোনো ইচ্ছা ছিল? তখন ও বলে যে না, আমি ওর কোনো ক্ষতি করতাম না, ও আমাকে তাড়াইলো কি জন্য? তারপরে বললো যে আচ্ছা ও আর মানে তোকে তাড়াবে না, তুই আর ওর কোনো ক্ষতি করিস না, তুই চলে যাস। বলে না আমি যাব না, আমি ওর বাচ্চাকে নিয়ে যাব। ওর বাচ্চা বলতে তো আমি আছি। বলে যে না, ওর বাচ্চাকে নিয়ে যেতে পারবি না, তোকে এমনি চলে যেতে হবে। পরে ভাইয়া ও বললো যে আমি চলে যাব কিন্তু আমি আবার ফিরে আসবো। এটা বলে ভাইয়া মানে পুরা বাসাটা মানে যে আপনার লাইটটা যদি ফিউজ হয়ে যায়, যেরকম জ্বলনিভু করে, হঠাৎ করে আমাদের বাসার সব লাইট গুলা ওই রকম করছে, অন্ধকারই ছিল, কিন্তু কিভাবে এই জিনিসটা হলো সেটা কেউ বুঝতে পারলো না। পরে ও যে চলে গেল সেটা আমরা বুঝতে পারলাম, কারণ আমাদের ঘরে প্রত্যেকটা বাল্ব ফেটে গেছে, এটা করেও চলে গেছে। এরপর থেকে ভাইয়া আমার মানে আম্মু যতবারই আর কি প্রেগনেন্ট হতো আর মানে আমার কোনো ভাই বোনে টিকতো না, একদম মানে সাথে সাথেই নষ্ট হয়ে যেত। সেটা ওর দেওয়া অভিশাপে, সেটা ছুটেছে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে আর কি। আর ভাইয়া এর মাঝে ভাইয়া আমি বলি, আমি আমার আম্মুকে নিয়ে যতগুলা স্বপ্ন দেখি সেগুলা ভাইয়া মানে জানি না কেন সত্যি হয়। হ্যাঁ আমি কি বলবো? হ্যাঁ বলেন। একদিন আমি সন্ধ্যাবেলায় স্বপ্নে দেখছি যে আমার আম্মু তখন প্রেগনেন্ট ছিল ভাইয়া। স্বপ্নে দেখি যে আমার আম্মু সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে সন্ধ্যাবেলায়, আর একটা লাল রঙের পা আমার আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এটা আমি স্বপ্নে দেখি। তারপরে ভাই আমি ভাবি যে স্বপ্নে তো দেখলাম, এটা আবার সত্যি হবে কি? তখন ভাই সন্ধ্যা আজান দিচ্ছে, আমি দেখি যে পাশে আমার আম্মু নাই। তা আমি ভাবলাম যে আম্মু আবার কোথায়। পরে আমি ছাদে যেয়ে দেখি আমার আম্মু দাঁড়িয়ে আছে। আম্মু বলে যে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, চলো আমরা যাই। ভাই আমরা যাওয়ার জন্য মানে আসলাম, সিঁড়ির যে ঘরটা আছে ছাদের উপরে, সিঁড়ির ঘর থেকে ভাই মানে মানুষের পায়ের আওয়াজ আসছে। এটা তো অসম্ভব, আমাদের বাসায় তো তখন পুরুষ বলতে আমার মামা আর নানু, তো অন্য কেউ, ওরা তো ছাদের ঘরে যাবে না। পরে আম্মু গেল যে আম্মু বলে যে তুমি থাকো, আমি দেখে আসি যে ঘরের মধ্যে কি। ভাইয়া আম্মু ঘরের মধ্যে যে দেখে ভাইয়া দুইটা পা মানে ফ্লোরের মধ্যে দুইটা পা মানে পড়ে আছে আর কি, শুধু কাটা দুইটা পা। আম্মু এটা দেখে ভাইয়া পিছনে সরে আসতে যে জাস্ট আপনার সিঁড়ি থেকে পড়ে যায় আম্মুর ওই বেবিটা আর কি নষ্ট হয়ে যায়। তো